হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়টা যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন লেটার অ্যাপ্লিকেশন লিখতে হয়। তো লেটার অ্যাপ্লিকেশন লেখাটাও বড় কথা না। যেকোনো বাংলাকে আমরা ইংরেজিতে কিভাবে খুব সহজ এবং দ্রুত ট্রান্সলেট করে আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারবো, সেই বিষয়টাই এখানে তুলে আনা। এখানে আমাদের ২ টা উদ্দেশ্য। একটা হচ্ছে আমি যে বাংলাটা জানি, সেই জানা বাংলাটাকেই ইংরেজিতে কনভার্ট করা। তো উপকারটা হবে এরকম যে যেকোনো বাংলাকে ইংরেজিতে যেমন কনভার্ট করতে পারবো, ঠিক একই সাথে এটা প্র্যাকটিস করতে করতে আমরা আমাদের একটা লেটার শেখা হয়ে যাবে। সো এইভাবে বিভিন্ন এই প্র্যাকটিসটাই দেখা গেল প্রতিদিন এক একটা আলাদা লেটার নিয়ে করতে করতে দেখা যাবে যে আমার এই ইংলিশ লেখার যে অভ্যাসটা, সেই অভ্যাসটাও তৈরি হবে। পাশাপাশি প্রতিদিন এক একটা লেটার বা প্যারাগ্রাফ এগুলোও শেখা হয়ে যাবে। বেসিক একটা আলোচনা করে নেই। আমরা জানি সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, দেন ভার্ব, দেন অবজেক্ট। তো বাংলা টু ইংলিশ করতে গেলে বাংলায় কিন্তু যে শুরুতেই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই একই ক্রোনোলজিক্যাল অর্ডারে যে বসবে এরকম কোনো ফিক্সড নিয়ম নাই। অর্থাৎ বাংলা একটু ভিন্ন নিয়ম। তো আমরা সেই নিয়মগুলোকে আইডেন্টিফাই করব এবং আমাদের কাজ হচ্ছে কি যে প্রথমে আমরা ক্রিয়াকে বের করব বাংলায়। ভার্ব বা ক্রিয়া আছে কোনটা সেটাকে বের করব। বের করে তাকে আমরা কে দ্বারা প্রশ্ন করব যে এই কাজটা করলো, কে করলো? তো কে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবো সেটাই হবে আমাদের সাবজেক্ট। এরপরে আমাদের অনেক কথা থাকবে। আমাদের মূল কাজ হচ্ছে এই সাবজেক্ট এবং ক্রিয়া বা ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব এই দুটো অংশকে বসিয়ে ফেলা। এই দুটো অংশকে যদি আমরা বসাতে পারি তাহলে দেখা যাবে যে বাকি পার্টসগুলা সিম্পল ট্রান্সলেশন করে দিলেই হয়ে যাবে। একটা উদাহরণের মাধ্যমে কথাটা বলি। আমরা যদি বলি যে যেমন এসএসসি পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বাবা বা বন্ধুকে বা অভিভাবক যারা আছেন তাদেরকে যখন চিঠি লেখা হয়, আমাদের প্রস্তুতি যে ভালো সে কথাটা আমরা তাদেরকে কিভাবে বলি? আমি একটা বাংলা ধরলাম। জেনে খুশি হবেন যে আসন্ন এসএসসি পরীক্ষার জন্য আমার প্রস্তুতি সন্তোষজনক। এখন এখানে আমরা তাহলে বলছি কি প্রথমে একটা ক্রিয়া খুঁজে বের করব। ক্রিয়া হচ্ছে এখানে দুইটা, খুশি হওয়া এটা একটা ক্রিয়া, আর একটা হচ্ছে আমার প্রস্তুতি সন্তোষজনক হয়েছে, যে সন্তোষজনক হওয়া এটা হচ্ছে আর একটা ক্রিয়া। খুশি হওয়াকে যদি কে দ্বারা প্রশ্ন করি, কে খুশি হবে? তাহলে যে আপনি, মানে খুশি হওয়ার সাবজেক্ট হচ্ছে আপনি, ইংলিশে বললে ইউ। আর আমার প্রস্তুতি সন্তোষজনক হয়েছে, আর প্রস্তুতি বা কে প্রস্তুতি সন্তোষজনক নিয়েছে? আমি বা আমার। হ্যাঁ, আমার প্রস্তুতি। এই সন্তোষজনক হওয়া এটাকে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি আমার প্রস্তুতি, এ হলো সাবজেক্ট। এভাবে করে আমাদের টার্গেট থাকবে শুধু দুজন, সাবজেক্ট এবং ভার্ব, এই দুইজনকে আমরা গুছাবো, বাকি জিনিসগুলো অটোমেটিক হবে। তাহলে দুটো অংশ পেলাম, বড় একটা সেন্টেন্স কিন্তু। যে তাহলে প্রথমে আমরা আপনি জেনে খুশি হবেন, মানে আমি বলবো তারপরে খুশি হবে, খুশি কিন্তু সে অলরেডি না। তো এটাতে বোঝা যায় যে আমি বলার পরে সে খুশি হবে, একটু ফিউচার টেন্সের মতো। ঠিক আছে? আর আমার প্রস্তুতি সন্তোষজনক হয়ে গেছে, এটা আবার বর্তমানে যেহেতু সময় উল্লেখ করিনি স্বাভাবিকভাবে বলা যায়। তাহলে যেহেতু আপনি, এই জন্য হয়েছে ইউ। আর খুশি হওয়ার ইংরেজি হচ্ছে উইল বি গ্লাড। খুব খুশি, ভেরি গ্লাড এটা আলাদা বিষয়। তাহলে খুশি হওয়া হচ্ছে ইউ উইল বি গ্লাড, খুশি হবেন। কি খুশি হবেন? জেনে, টু নো, যে, যের জন্য দ্যাট। এরপরে আবার আসন্ন এইচএসসি পরীক্ষার জন্য আমার প্রস্তুতি সন্তোষজনক। সন্তোষজনক কি সন্তোষজনক বা কে সন্তোষজনক? আমার প্রস্তুতি। সাবজেক্ট হবে আমার প্রস্তুতি, এই জন্য সাবজেক্ট হচ্ছে মাই প্রিপারেশন। ঠিক আছে? মাই প্রিপারেশন। ভার্ব হচ্ছে হয়, ইজ, স্যাটিসফ্যাক্টরি। এখন আসন্ন এইচএসসি পরীক্ষার জন্য এটা আমরা শুরুতেও দিতে পারি, শেষেও দিতে পারি। এই জন্য এই আমরা এটাকে প্রিপোজিশন ফর দিয়ে কানেক্ট করে দিলাম। যে প্রিপারেশন, কিসের প্রিপারেশন? ফর দ্য এনসুইং এইচএসসি এক্সামিনেশন। আমরা এখানে কামিং দিতে পারি। হ্যাঁ, কামিং এইচএসসি এক্সামিনেশন, এভাবে করে। এখন এই যে বাংলা টু ইংলিশ করে ফেললাম, এভাবে করে আমরা এখন পরবর্তী আর একটা সেন্টেন্স দেখো।
এটা এখন স্পষ্ট যে এইচএসসির কোনো বিষয়ই আমার কাছে আর কঠিন নয়। এখানেও কিন্তু আমি দুটো বাক্য লিখেছি। এটা এখন স্পষ্ট হওয়া, স্পষ্ট হওয়া এটা একটা ভার্ব, স্পষ্ট হওয়া এটা, তাহলে স্পষ্ট হওয়ার সাবজেক্ট হবে এটা, এটার ইংরেজি হচ্ছে ইট। আর আমার কাছে কোনো কিছুই আর কঠিন নয়, মানে কঠিন হওয়া নয়, তাহলে কার কাছে? আমার কাছে। আচ্ছা, কোনো বিষয়ই, কোনো সাবজেক্ট, নো সাবজেক্ট, কোনো বিষয়ই আমার কাছে কঠিন নয়। এখন এটা এখন স্পষ্ট যে, স্পষ্ট তাহলে সাবজেক্ট হচ্ছে ইট, আর স্পষ্ট হওয়া হচ্ছে ইজ। ইট ইজ স্পষ্ট, এভিডেন্ট, প্রমাণস্বরূপ, যেটা প্রমাণ করা যায়। আর এখনের জন্য নাও। আমাদের কাজ হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব বসানোর পরে বাকিটা বসিয়ে দেওয়া। এটা স্পষ্ট যে, ইট ইজ নাও এভিডেন্ট দ্যাট, যে এসএসসির কোনো বিষয়ই আমার কাছে আর কঠিন নয়। তাহলে কি কঠিন নয় বা কে কঠিন নয়? কোনো বিষয়ই, যেন নো সাবজেক্ট, কোনো বিষয়ই। এখন এটাকে আমরা বাকি জিনিসগুলা কানেক্ট করলাম যে কিসের কোনো সাবজেক্ট হবে? এসএসসি, এসএসসি সিলেবাসের কোনো সাবজেক্টেই কঠিন নয়, ইজ ডিফিকাল্ট টু মি। এই নো আগে দেওয়ার কারণে এই নট ডিফিকাল্ট আর দেয়া লাগে নাই। আর এখন আর কঠিন নয়, এই জন্য এনিমোর দেওয়া হয়েছে। আমি প্রতিদিন, যেমন রাতের পড়াশোনার কথা বলতেছি, যে প্রতিদিন 6টায় পড়াশোনা শুরু করি এবং মাঝখানে রাতের খাবারের জন্য 20 মিনিট ব্যবধানে 12টা মধ্যরাত পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাই। এটা যে পড়াশোনা করি, চালিয়ে যাই, তাহলে পড়াশোনা করে আমি, তাহলে আই স্টার্ট স্টাডি এট 6 PM, আমি সন্ধ্যা 6টায় পড়তে বসি প্রতিদিন, এই জন্য এভরিডে, এভরিডে আগেও দিতে পারি, পরেও দিতে পারি। এবং মাঝখানে খাবারের জন্য ব্যবধান দিই, 20 মিনিট ব্যবধান দিয়ে 12টা পর্যন্ত চালাই। কন্টিনিউ আপ টু 12 midnight উইথ এ গ্যাপ অফ অনলি 20 মিনিটস ফর সাপার, সাপারও দিতে পারি, ডিনারও দিতে পারি, ইন দ্য মিডল। 12টা পর্যন্ত পড়া চালিয়ে যাই, মাঝে শুধু 20 মিনিট আমরা খাবারের বিরতি দেই। যেহেতু আমি দেই, এই জন্য এই আই দিয়েই চালিয়ে দিয়েছি। এখানে এমন দিতে পারতাম, অ্যান্ড আই কন্টিনিউ আপ টু 12, আমি 12টা পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাই, এভাবেও চাইলে দেয়া যেত। তো একই সাবজেক্ট বারবার না দিয়ে, যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত করলে একই সাবজেক্ট হইলে আমরা সাবজেক্ট একবারই দিব। প্রতিদিন সকালে আমি আগের রাতে যা শিখেছি তা লিখে পরীক্ষা করি। আমি একটু কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি, কারণ হচ্ছে কি, নর্মাল সাবজেক্ট ভার্ব অবজেক্টের প্র্যাকটিস অনেকেই করতে পারবে। প্রতিদিন সকালে আমি আগের রাতে যা শিখেছি তা লিখে পরীক্ষা করি। তাহলে পরীক্ষা করাটা কি? একটা ক্রিয়া। তাহলে এভরিডে মর্নিং, এটা আগে দেওয়াটা মুখ্য বিষয় না, এটা আগে পরে যে কোনো সময় দেওয়া যায়। হিসেব হচ্ছে সাবজেক্ট ভার্ব, কে পরীক্ষা করে? আমি। তাহলে আই আর চেক, আমি পরীক্ষা করি। বাকি বিষয়গুলো নিয়ে আমার কোনো হেডেক নেই। আমার হেডেকটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বকে যদি আমরা পাশাপাশি এবং সঠিক ফর্মে বসাতে পারি, বাকি জিনিসগুলো ঠিক হয়ে যাবে। এভরি মর্নিং আই চেক থ্রু রাইটিং, আমি লিখে পরীক্ষা করি হোয়াট আই হ্যাড লার্ন দ্য প্রিভিয়াস নাইট। যেহেতু আগের রাতে শিখেছিলাম, এই জন্য পাস্ট টেন্সে লিখেছি আই হ্যাড লার্নড। হ্যাড লার্নড কেন করেছি? কারণ হচ্ছে পারফেক্ট টেন্সে যে কাজটা শেষ হয়ে যায় বাট ফলাফলটা কাছাকাছি থাকে, সেটাকে আমরা পারফেক্ট করি। আমি শুধু প্রশ্নগুলো টেবিলে রাখি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলোর উত্তর লিখি। এই কথাটা হচ্ছে এরকম যে প্রশ্নগুলা মানে রাতে টেবিলে রেখে দেই এবং যে টাইম বাজেট করি সকালবেলা, ওই টাইমের মধ্যে আমি লিখে ফেলি। তাহলে যেহেতু সাবজেক্ট আমি প্রশ্ন করি, আমি উত্তর লিখি। তাহলে আই জাস্ট প্লেস দ্য কোশ্চেন অন দ্য টেবিল, আমি শুধু প্রশ্নটা টেবিলে রাখি। আমি আর ভার্ব হচ্ছে রাখা, এর পরে প্লেস, জাস্টের হিসাব পরে বলতেছি। আই প্লেস দ্য কোশ্চেনস অন দ্য টেবিল, আমি প্রশ্নগুলো টেবিলে রাখি। সব সময় খেয়াল করবেন সাবজেক্ট এবং ভার্ব এই দুইজন বসালে বাকিগুলো অটো হয়ে যাবে। এবং আমি কি করি, নির্দিষ্ট সময় সেগুলো উত্তর লিখি। আমি উত্তর লেখাটা হচ্ছে এরপরে ভার্ব। আই তো একবারেই দিলাম, এরপরে এন্ড এর পরে ভার্ব রাইট। তাহলে রাইট কি লিখি? ওই যে প্রশ্ন দিয়েছি দেয়ার আনসার্স, কতক্ষণের মধ্যে লিখি? উইদিন এ ফিক্সড টাইম, নির্দিষ্ট সময়ের মধ্যে।
আপনি বলতে পারেন আমি রাতে গভীর পড়াশোনায় মগ্ন থাকি এবং প্রতিদিন সকালে পরীক্ষায় বসি। মানে তাহলে এই কনসেপ্টটা কি, যে আমি রাতে পড়ি আর সকালবেলা সেগুলার পরীক্ষা দেই। তাহলে পরে আমি হচ্ছে সাবজেক্ট, পড়াশোনায় মগ্ন থাকাটা হচ্ছে এখানে ভার্ব। আবার আমি সাবজেক্ট, পরীক্ষায় বসি আর একটা ভার্ব। তাহলে আমরা খেয়াল করব, আপনি বলতে পারেন ইউ ক্যান সে যে আই অ্যাম এনগ্রোসড ইন ডিপ স্টাডিজ, আমি গভীর পড়াশোনায়, এনগ্রোসড মানে মগ্ন থাকা, মগ্ন থাকি নাইট রাতে। আবার হচ্ছে সকালে পরীক্ষায় বসি, পরীক্ষায় বসা হচ্ছে সিট ফর এক্সাম, তাহলে সিট ফর অ্যান এক্সাম এভরি মর্নিং, রাতে পড়ি সকালে আবার ওইটার উপরে পরীক্ষা দেই। এখন আমি আমার এসএসসির ফলাফল জিপিএ 5 নিয়ে বেশ আশাবাদী। মানে আগে একটু আশা কম ছিল, এখন আশাবাদী। কে আশাবাদী? আমি। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট আর আশাবাদী হওয়াটা হচ্ছে ভার্ব। তাহলে আই অ্যাম, আমি হই কি আশাবাদী, কোয়াইট হেল্পফুল, খুব বেশ আশাবাদী। কিসের জন্য আশাবাদী? অফ হ্যাভিং মাই এসএসসি রেজাল্ট, কত পাবো? উইথ জিপিএ 5। আবার এটা একটা প্রমাণ দেই, চূড়ান্ত মডেল টেস্টে আমি প্রতিটি বিষয়ে গ্রেড 0.5 পেয়েছি বা জিপিএ 5 পেয়েছি। এই পাওয়াটা হচ্ছে ভার্ব। কে পেয়েছে? আমি পেয়েছি। তাহলে আমি আর পেয়েছি এই দুইজনকে আগে বসাইয়া বাকিগুলা যা দিয়ে পারি। চূড়ান্ত মডেল টেস্টে, ইন দ্য ফাইনাল মডেল টেস্ট, আমি পেয়েছি, পাওয়ার কাজ শেষ, আই গট পাস্ট টেন্স। এখন বাকিগুলা বসাই দেই, গ্রেড 0.5 ইন এভরি সাবজেক্ট। এছাড়াও আমার সবচেয়ে প্রিয় বিষয় গণিত এবং ইংরেজিতে আমি 197 নম্বর পেয়েছি। এটা জাস্ট একটা প্রমাণ দিলাম যে শুধু এই দুইটা সাবজেক্ট। তাহলে নম্বর পেয়েছি, পাওয়াটা হচ্ছে ভার্ব। কে পেয়েছে? আমি পেয়েছি অথবা আমার প্রিয় সাবজেক্ট পেয়েছি। তাহলে এছাড়াও ইংরেজি, ইন অ্যাডিশন ইন মাই মোস্ট ফেভারিট সাবজেক্টস ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ আই সিকিউরড 197 মার্কস রেসপেক্টিভলি। এবার একটু সহজ বাক্য নিই, যেমন এটা একটা টেকনিক যে আমি লেটার লিখতে গিয়ে আমি বুঝালাম যে আমি একটা সাবজেক্টে দুর্বল, তাহলে সেই সাবজেক্ট আমি কিভাবে কাটিয়ে উঠেছি যদি আমি এইভাবে করে লিখতে চাই। তাহলে এতক্ষণ আলোচনা করছি এক অ্যাঙ্গেল থেকে, এখন শুধু একটা অতিরিক্ত পয়েন্ট যোগ করব। যেমন আগে বলছি আমি সব সাবজেক্টেই ভালো, এখন যদি এমন হয় না আমি ইংরেজিতে একটু দুর্বল ছিলাম, গণিতে বা বিজ্ঞানে একটু দুর্বল ছিলাম, সেই ক্ষেত্রে বাবা বা অভিভাবক বা বন্ধুকে জানাচ্ছি, বন্ধু হইলে তুমি জানো, অথবা বাবা হলে আপনি জানেন আমি ইংরেজিতে দুর্বল। তাহলে দুর্বল হওয়া হচ্ছে ভার্ব, দুর্বল, আমি দুর্বল, তাহলে আই অ্যাম উইক, এই হচ্ছে বিষয়। জানেন, ইউ নো, আই অ্যাম উইক কিসে? ইন ইংলিশ। ইংলিশে দুর্বল হলে উপায় কি? কিন্তু আমার ইংরেজি শিক্ষকের নির্দেশনায় আমি এতে আরো ভালো উন্নতি করেছি। তাহলে উন্নতি করাটা হচ্ছে ভার্ব। কে উন্নতি করেছে? আমি। কার নির্দেশনায়? ইংরেজি শিক্ষকের। এই কথাগুলোই দেই, কিন্তু মানে বাট ইংরেজি শিক্ষকের নির্দেশনায়, আন্ডার দ্য গাইডেন্স অফ মাই ইংলিশ টিচার। এইবার আমি উন্নতি করেছি, আই হ্যাভ মেড এ বেটার প্রোগ্রেস ইন ইট, এটাতে। আমি আশা করি আমি এই বিষয়ে পূর্ণ নম্বর পাবো। তাহলে আশা করি, আমি আশা করি, এটা একটা ভার্ব। আবার আমি পূর্ণ নম্বর পাবো, এই পাবো হচ্ছে ভার্ব, সাবজেক্ট হচ্ছে আমি। তাহলে আমির পরে পাবো দিয়ে দিলেই বেসিক স্ট্রাকচার হয়ে যাবে। আমি আশা করি, আই হোপ, আমি এই বিষয়ে, আই শ্যাল গেট ফুল মার্কস, আমি পূর্ণ নম্বর পাবো, আই শ্যাল, আমি পাবো, আই গেট, ফিউচারে যেহেতু আই শ্যাল গেট, আই উইল গেট, কি পাবো? ফুল মার্কস। কোথায়? ইন দিস সাবজেক্ট। আবার বলতে পারি যে আমি যে পড়াশোনা করতেছি আমি এখনো কঠোর পরিশ্রম করে যাচ্ছি। পরিশ্রম করাটা হচ্ছে ভার্ব, কে করছে? আমি। তাহলে আই অ্যাম স্টিল ওয়ার্কিং হার্ড, আই অ্যাম পরিশ্রম করা, ওয়ার্কিং হার্ড, আর এখন ওর ইংরেজি স্টিল, এটা আগে পরে দিলেই হবে। তাহলে আই অ্যাম ওয়ার্কিং হার্ড, আই অ্যাম স্টিল ওয়ার্কিং হার্ড। এই যে যুক্ত হয়েছে এগুলো নিয়ে বেশি কিছু বলার নাই আসলে। এখানে মেইন কনসেপ্ট হচ্ছে প্রথমে সাবজেক্ট এবং টেন্স অনুসারে ভার্বটা আমি বসাতে পারছি কিনা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা যেমন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা বাংলা টু ইংলিশ
চেষ্টা করলাম। ঠিক একইভাবে এসএসসি পরীক্ষার প্ল্যান নিয়ে, বন্ধুদের সাথে ট্যুরে ঘুরতে যাওয়া নিয়ে, বন্ধুর বাবা মারা গিয়েছে তাকে সান্ত্বনা জানিয়ে, বা আমার কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে, তার সেই সম্পর্কে বন্ধুকে জানিয়ে চিঠি লিখতে পারি। এরকম যে কোনো লেখা আমি এভাবে করে বাংলায় লিখে সেটাকে ইংলিশ ট্রান্সলেশন শিখে শিখে আমি বাংলা টু ইংরেজি আমার লেখার অভ্যাসটাও গড়ে তুলতে পারি। আবার একই সাথে সাথে প্রতিদিন একটা বিষয় নিয়ে বাংলা টু ইংলিশ প্র্যাকটিসের দ্বারা আমার যে দক্ষতা আছে সেই দক্ষতাটাকেও ইংলিশ বানিয়ে লেখার যে দক্ষতা সেটাকেও আপডেট করে নিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।